শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কোহেরেন্ট ডিটেকশনটা শুরু করি। কোহেরেন্ট ডিটেকশনে কি বললাম, যে কোহেরেন্ট ডিটেকশনে তোমার প্রোডাক্ট মডুলেটর থাকবে, যেখানে আমরা আবার লোকালি জেনারেটেড ক্যারিয়ারটা ইউজ করব। ঠিক আছে, কোহেরেন্ট ডিটেকশন যেহেতু সিনক্রোনাস, ওখানে আবার ক্যারিয়ারটা ইউজ হবে ডিমডুলেশনের জন্য। তো এখানে বিপিএস কে সিগন্যাল, তারপর প্রোডাক্ট মডুলেশন হবে, দুইটা মাল্টিপ্লাইড হবে। দেন আমরা এখানে কিন্তু দুইটা কজ স্কয়ার টার্মস পাওয়ার কথা, কারণ এটা হচ্ছে আমাদের মডুলেটেড সিগন্যাল। ঠিক আছে, মডুলেটেড সিগন্যাল যদি cos 2 পাই fct হয়, তাহলে এটা যদি আবার cos 2 পাই fct এর সাথে মাল্টিপ্লাইড হয়, এখানে আমরা পাবো কি cos স্কয়ার একটা টার্ম পাবো। cos স্কয়ার টার্মকে যখন আমি ভাঙাবো, তখন হচ্ছে 1 প্লাস cos 4 2 পাই fct আসার কথা। ঠিক আছে, তো ওইখানে কিছু হাই ফ্রিকোয়েন্সি টার্মস থাকবে। এই লো পাস ফিল্টারটা কাজ কি হবে? লো পাস ফিল্টারটা কি করবে? Product modulator to multiply করলো, then low pass filter is designed to remove the double sideband components, double frequency components. ঠিক আছে, তার মানে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস গুলাকে সে রিমুভ করে দিবে, রিমুভ করে শুধু জিরো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে রাখবে। ঠিক আছে, তো জিরো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে রাখবে। স্যাম্পলারটা প্রতি তোমার টিবি পিরিয়ড পরপর, টিবি মানে যে বিট ডিউরেশন, প্রতি বিট ডিউরেশন পরপর একবার করে স্যাম্পলিং করবে। তার মানে যে সিগন্যালটা আমরা লো পাস ফিল্টারিং করে পাবো, লো পাস ফিল্টারিং করে যে স্যাম্পলস গুলো পাবো, এটা প্রতিটা বিট ডিউরেশনে আবার আলাদা আলাদা করে বিটস গুলাকে সেপারেট করার জন্য এই স্যাম্পলারটা ইউজ হয়। ঠিক আছে, সেটা নির্দিষ্ট একটা, আর এখানে দেখো ডিসিশন মেকিং ডিভাইস, এটা কি করবে? এই স্যাম্পল আউটপুটটাকে আবার থ্রেশহোল্ডের সাথে কম্পেয়ার করবে। ঠিক আছে, তো এখানে একটু দেখি, এখানে ডিটেইলে লেখা আছে। স্যাম্পলার কি করবে? এই তোমার এত টাইম পর পর ITB পর পর স্যাম্পলিং করে লো পাস ফিল্টার সিগন্যালটাকে পাঠাবে। ঠিক আছে, the local clock governing the operation of the sampler is synchronized with the clock responsible for bit timing in the transmitter. আচ্ছা, decision making device which compares the sample ভ্যালুটাকে কি করবে? কম্পেয়ার করবে একটা নির্দিষ্ট থ্রেশহোল্ডের সাথে। ঠিক আছে, প্রতি টিবি সেকেন্ড পর পর, যেহেতু টিবি সেকেন্ড পর পর স্যাম্পলিং হচ্ছে। If the threshold is exceeded, তাহলে device decides in favor of symbol 1, otherwise it decides in favor of symbol 0. ঠিক আছে, থ্রেশহোল্ডকে ক্রস করলে 1 সিম্বল 1 এর ফেভারে ডিসিশন হবে, আর থ্রেশহোল্ডের নিচে থাকলে তোমার 0 ডিসিশন দিবে। তো এখানে আমরা একটু দেখি আমাদের এগুলা কি ছিল। মডুলেটেড সিগন্যাল, এটা হচ্ছে আমাদের ফেজ মডুলেটেড সিগন্যাল, তাই না? ফেজ মডুলেটেড সিগন্যালটা এরকম ছিল যে যেখানে তোমার 0 থেকে 1 সিম্বলটা চেঞ্জ হচ্ছে, সেখানে একটা ফেজ শিফট হয়। ঠিক আছে, আবার 1 থেকে যখন 0 হচ্ছে, তখনও ফেজ শিফট হচ্ছে। তো এরকম যতবার তোমার সিম্বল চেঞ্জ হবে, ততবার ফেজ শিফটিং হবে, আদারওয়াইজ ক্যারিয়ারটা সেম থাকবে, ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি সেম। ঠিক আছে, অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সিটা সেম। তো এখানে প্রথমে কি হচ্ছে, যে আমরা আবার ওইটাকে ক্যারিয়ার দিয়ে যখন মাল্টিপ্লাই করছি, কিছু হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস পাচ্ছি। হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টসকে যখন আমি রিমুভ করব, তখন এই বাইরের লেয়ারটাকে সে কিন্তু তোমার লো পাস ফিল্টারিং করে যেটাকে সে করবে, যে বাইরের তোমার যে অ্যামপ্লিটিউডটাকে, শুধু অ্যামপ্লিটিউডটাকে সে আউটপুটে দিবে। ঠিক আছে, অ্যামপ্লিটিউডটাকে যখন আউটপুটে দিবে, তখন চিন্তা করো জিরোর জন্য আমাদের আউটপুটে কি আসার কথা। জিরোর জন্য আমাদের ইয়ে ছিল, অ্যামপ্লিটিউড কত ছিল? অ্যামপ্লিটিউড ছিল রুট ওভার মাইনাস রুট ওভার ইবি। ঠিক আছে, আর 1 এর জন্য অ্যামপ্লিটিউড হচ্ছে প্লাস রুট ওভার ইবি। তাহলে প্লাস রুট ওভার ইবি আর মাইনাস রুট ওভার ইবি আমাদের যে অ্যামপ্লিটিউডটা, সেই পোর্শনটা শুধু আমাদের দেওয়ার কথা লো পাস ফিল্টারিং এর পর। ঠিক আছে, তাহলে আমরা একবার জিরোর জন্য পাবো মাইনাস একটা সিগন্যাল, মানে মাইনাস অ্যামপ্লিটিউডের একটা সিগন্যাল, নেগেটিভ অ্যামপ্লিটিউডের, আর এখানে পাবো পজিটিভ অ্যামপ্লিটিউডের একটা সিগন্যাল। তাহলে দুইটা কিন্তু ডিফারেন্ট সিগন্যাল আমরা পেলাম, একটা জিরোর জন্য পাবো আর একটা 1 এর জন্য। আর যখন স্ট্যাম্পলার কাজ করছে, প্রতিটা বিট পিরিয়ডে আলাদা আলাদা করে সে আবার আউটপুটগুলোকে সেপারেট করছে। তার মানে এখানে যে দুইটা জিরোর আউটপুট, সেটা আবার সেপারেট হবে স্ট্যাম্পলারের মাধ্যমে। তারপর আবার নির্দিষ্ট থ্রেশহোল্ডের সাথে কম্পেয়ার করা মানে কি, সে তোমার নির্দিষ্ট থ্রেশহোল্ডের উপরে যখন ভ্যালুটা চলে যাচ্ছে, তার মানে অ্যামপ্লিটিউড ভ্যালুটাকে সে কম্পেয়ার করবে। যে অ্যামপ্লিটিউডটা আমরা স্যাম্পলিং এর পরে পাচ্ছি, ধরো রুট ওভার ইবি বা মাইনাস রুট ওভার ইবি,
এটা সে থ্রেশহোল্ডের সাথে কম্পেয়ার করবে। তার মানে কত থ্রেশহোল্ড পেলে সে ধরে নিবে এটা 1 এবং 0। তার মানে মাইনাস রুট ইবি এবং মাইনাস পজিটিভ রুট ইবি, এই দুইটা হতে পারে থ্রেশহোল্ড। পজিটিভ থ্রেশহোল্ডের সমান যদি ভ্যালু পায় তাহলে সে ধরে নিবে 1, আদারওয়াইজ সে ধরে নিবে 0। ঠিক আছে, তো এইভাবে কাজটা এখানে করা হচ্ছে যে বিপিএস কে সিগন্যাল, বিপিএস কে ডিটেকশনের জন্য। এই যে বিপিএস কে মডুলেটেড সিগন্যাল কিন্তু এটা আমাদের, তাই না? মডুলেটেড সিগন্যালটা যখন কজ স্কয়ার হয়ে যাচ্ছে, ওটা আবার কজ স্কয়ারটা আবার আমরা ভাঙাচ্ছি, তখন কিন্তু আমাদের এখানে একটা ডিসি টার্ম চলে আসার কথা। এখানে একটা ডিসি টার্ম চলে আসার কথা। এখানে যখন কজ স্কয়ার হচ্ছে, দেখো কজ স্কয়ারের সাথে কিন্তু রুট ইবি, স্কয়ার রুট ইবির একটা টার্মস আছে আমাদের। ঠিক আছে, স্কয়ার রুট ইবি বাই টিবি এই ধরনের একটা টার্মস আছে। এটার সাথে আমাদের কজ স্কয়ার হচ্ছে, কজ স্কয়ার 2 পাই এফ সি টি, তাই না? এটাকে যখন আমি ভাঙাবো, তখন কি পাবো আমরা? এখানে পাবো এই যে স্কয়ার রুট 2 টিবি, এখানে স্কয়ার রুট বাই ইয়ে থাকবে তোমার ইবি বাই টিবি তো থাকছেই, সেটা আবার 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাই না? 2 দিয়ে ভাগ হয়ে 1 প্লাস কত থাকবে? 1 প্লাস, যেটা সূত্র ভাঙালে যেটা হয়, কজ স্কয়ারকে ভাঙালে কি হয়? কজ 4 পাই এফসিটি, এরকম একটা টার্মস থাকার কথা। ঠিক আছে, এরকম একটা টার্মস পাবো। তাহলে আমাদের হাই ফ্রিকোয়েন্সি টার্ম কোনটা? এখানে এই পার্টটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি টার্ম। নিচে নামাই দেখাই, এই পার্টটা হাই ফ্রিকোয়েন্সি, আর বাকি পার্টটা কি? বাকি পার্টটা কিন্তু এই জায়গাটা। তার মানে এই পার্টটা আমরা কোনো ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি টার্মস ছাড়া, মানে জিরো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট হিসেবে কি পাবো? স্কয়ার রুট ইবি বাই টিবি বাই 2, তাই না? এই পার্টটা পাবো। তার মানে এখানে কি ইনফরমেশন আছে? আমার ইবির ইনফরমেশনটা আছে। ঠিক আছে, তার মানে আমার অ্যামপ্লিটিউড অফ দা সিগন্যাল, যেটা হচ্ছে আমার এখানে ইয়ের জন্য তোমার এখানে যেটা আছে আমাদের, এই যে এটা, এই সিগন্যালটাকে আমরা কিন্তু আলাদাভাবে এখানে পেয়ে যাব। ঠিক আছে, লো পাস ফিল্টারিং করার পরে এটা পেয়ে যাব। আবার যখন জিরো সিম্বলের জন্য সিগন্যাল যাবে, তখন কিন্তু আমরা নেগেটিভ পাবো, এখানে নেগেটিভ পাবো। ঠিক আছে, এই জায়গাটাতে নেগেটিভ পাবো। তাহলে কিন্তু আমরা এই এনভেলপটাকে কিন্তু ডিটেক্ট করা হচ্ছে। ঠিক আছে, হয় পজিটিভ সিগন্যাল অথবা নেগেটিভ সিগন্যাল পাচ্ছি আমরা। আর হাই ফ্রিকোয়েন্সি টার্মসটা এই যে cos 4 পাই, যেটা এই পোরশনটা কিন্তু লো পাস ফিল্টার ব্লক করে দিচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? লো পাস ফিল্টার এটাকে ব্লক করে দিচ্ছে। তাহলে আমরা শুধু ডিসি টার্মটা পাচ্ছি, হয় রুট ওভার ইবি অথবা মাইনাস রুট ওভার ইবি। ঠিক আছে, তারপর ওইটা আবার থ্রেশহোল্ডের সাথে সে কম্পেয়ার করছে। থ্রেশহোল্ডকে এক্সিড করলে 1 বলছে, আর থ্রেশহোল্ডকে যদি এক্সিড না করে তাহলে 0 সিম্বল হিসেবে আউটপুট দিয়ে দিচ্ছে। So this is how the coherent detector of BPSK signal working. Okay. আচ্ছা, 10:30 পর্যন্ত টাইম আছে। তাহলে আমরা কম্পারিজনটা একটু দেখি। তো আমরা সবগুলা মডুলেশন স্কিম কিন্তু দেখলাম, বিএসকে, বিপিএসকে, বিএফএসকে সবগুলার জেনারেট কিভাবে ট্রান্সমিট হয় এবং জেনারেট ডিটেকশন হয়, এগুলা দেখলাম। তো এখানে একটা কম্পারিজন টেবিল আছে, এটা তোমাদের ইয়েতে পাবা, এটা অবশ্য হ্যাকিনের বইতে, তোমরা এখান থেকেও দেখে নিতে পারো। ঠিক আছে, কম্পারিজন গুলা দেওয়া আছে। এই যে বিপিএস, এটা বিএসকে এর জন্য, এটা যেহেতু উল্টা করে আছে, একটু রোটেট করে দেখতে হবে। বিএসকে এর জন্য তোমার মেইন সিগন্যালটা হচ্ছে এটা, মানে কি বিটস গুলো আর কি। পজিটিভের জন্য সিম্বল 1 এর জন্য কি যাবে? মেসেজ। সিম্বল 0 এর জন্য 0 যাচ্ছে। ঠিক আছে, আর এটা হচ্ছে মডুলেটেড সিগন্যালটা কি হবে? ঠিক আছে, মডুলেটেড সিগন্যালটা জাস্ট মাল্টিপ্লাইড বাই ক্যারিয়ার দিয়ে মাল্টিপ্লাইড হয়ে যাচ্ছে। জাস্ট সিম্পল কম্পারিজন যেগুলো আমরা দেখে আসছি, এখানে আসলে দেখা না দেখা সমান। বিপিএস এর জন্য দুইটা সিগন্যাল তোমার দুইটা ফেজ শিফটে থাকবে, 0 এবং পাই, একটা হচ্ছে 0 অ্যাঙ্গেলে আর একটা হচ্ছে পাই ফেজ শিফটে থাকবে। তাহলে আমাদের মডুলেটেড সিগন্যাল হবে এরকম, দুইটা সিগন্যাল পাচ্ছি, একটা 0 ফেজ শিফটে ক্যারিয়ার আর একটা হচ্ছে পাই ফেজ শিফটে ক্যারিয়ার। আর এখানে
ফ্রিকোয়েন্সি মডুলেশনে দুইটা ফ্রিকোয়েন্সি ইউজ হবে, ঠিক আছে? দুইটা ফ্রিকোয়েন্সি, সিম্বল 1 এর জন্য f1, সিম্বল 0 এর জন্য f2। তাহলে আমরা দুইটা ফ্রিকোয়েন্সি, দুইটা ক্যারিয়ার ইউজ করে আমরা দুইটা মডুলেটেড সিগন্যাল পাবো, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। আর এগুলো একটু ফেজর ডায়াগ্রামটা দেখিয়েছে, ফেজর গুলা কিরকম হয়, মানে ফেজ ডিফারেন্সটা কিরকম হবে, ঠিক আছে? অ্যামপ্লিটিউড মডুলেশনে, ফেজ মডুলেশনে, আর তোমার ফ্রিকোয়েন্সি মডুলেশন। এখানে যেমন পুরা তোমার 180 ডিগ্রি যেহেতু ফেজ শিফট হয়, যেমন এটা 0 ডিগ্রিতে, ওইটা 180 ডিগ্রিতে, একটা ফেজর থাকবে 0 ডিগ্রিতে, একটা 180 ডিগ্রি, উল্টা দিকে, ঠিক আছে? আর এটা দুইটা যেহেতু সমান ফেজ শিফটে থাকছে একই দিকে, দুইটা সিগন্যাল। এখানে যেহেতু 90 ডিগ্রি, দুইটা সিগন্যাল যেহেতু দুইটা ফ্রিকোয়েন্সি কনসিডার করতে হচ্ছে, ঠিক আছে? এটা একটা ফ্রিকোয়েন্সিতে মানে 0 ডিগ্রিতে আছে, এটা 90 ডিগ্রিতে আছে, ফেজর টু। তো এভাবে করে তোমার এখানে একটু কম্পারিজনটা দেখানো আছে, তোমরা দেখে নিও। আচ্ছা, এরপর আসো আমরা এতক্ষণ যেটা দেখলাম বাইনারি মডুলেশন স্কিমস, তাই না? বাইনারিতে আমরা কি বলেছি, যে কোনো দুইটা সিম্বল থাকবে, হয় 0 অথবা 1, এই দুইটা সিম্বল থাকতে পারে, দুইটা সিম্বলের মধ্যেই চেঞ্জ হবে। আর এমআরই মানে কি, এমআরই কিন্তু বাইনারি মানে হচ্ছে দুইটা সিম্বল থাকবে, আর এমআরই মানে এম সংখ্যক সিম্বলস থাকতে পারে, ঠিক আছে? এমআরই বলতে বোঝায় এম সংখ্যক এরকম সিম্বলস থাকতে পারে। An important goal of digital communication is the efficient utilization of channel bandwidth, তাই না? ডিজিটাল মডুলেশনের একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ দ্য চ্যানেল ব্যান্ডউইথ। ব্যান্ডউইথটা যেহেতু বেশি লাগছে আমাদের যেহেতু ব্যান্ডউইথটা বেশি লাগে, আমরা যদি এটাকে এফিশিয়েন্টলি ইউটিলাইজ করতে পারি, সেটা আমাদের একটা ইম্পর্টেন্ট গোল অফ ডিজিটাল কমিউনিকেশন হবে, ঠিক আছে? তো এটার জন্য বিভিন্ন ধরনের মডুলেশন স্কিমস হ্যাজ বিন প্রপোজড। তার মধ্যে হচ্ছে এমআরই মডুলেশন একটা স্কিম, যেখানে আমরা দুইটা সিম্বল না পাঠিয়ে চিন্তা করা হচ্ছে যে অনেকগুলা সিম্বল পাঠাবে, যাতে বেটার ইউটিলাইজেশন অফ দ্য ব্যান্ডউইথ হয়। This goal is attained by a bandwidth conserving modulation scheme called the MRE modulation. Bandwidth conserving মানে ব্যান্ডউইথটা আমাদের এখানে অনেক বেশি আমরা ইউটিলাইজ করতে পারছি, সংরক্ষণ করতে পারছি MRE মডুলেশনের মাধ্যমে, ঠিক আছে? In binary data transmission send only one of two possible signals. বাইনারিতে আমরা কি করি, বাইনারিতে যে কোনো দুইটার মধ্যে যে কোনো একটা সিগন্যালকে আমরা ট্রান্সমিট করি, তার মানে দুইটা সিগন্যাল হতে পারে ম্যাক্সিমাম, তাই না? ডিউরিং ইচ বিট ইন্টারভ্যাল, প্রতি বিট ইন্টারভ্যালে আমরা দুইটার মধ্যে যে কোনো একটা সিম্বল, যেমন এর আগে আমরা সবগুলো বাইনারি দেখেছি, তাই না? বাইনারিতে আমরা দেখেছি হয় সিম্বল 1 অথবা সিম্বল 0, আমরা যে কোনো একটা বিট পিরিয়ডে আমরা হয় সিম্বল 1 পাঠাচ্ছি অথবা সিম্বল 0 পাঠাচ্ছি। তো বাইনারি ট্রান্সমিশনে হচ্ছে এটাই। আর এমআরই তে কি হচ্ছে, এমআরই ট্রান্সমিশন সেন্ড ওয়ান অফ দ্য এম পসিবল সিগন্যালস, নট টু। এখানে যেমন 2 ছিল, এখানে সেন্ড ওয়ান অফ দ্য এম পসিবল সিগন্যালস ডিউরিং ইচ সিগন্যাল ইন্টারভাল। এখানে বিট ইন্টারভাল না বলে বলছে এখন সিগন্যাল ইন্টারভাল, ঠিক আছে? প্রত্যেক সিগন্যাল ইন্টারভালে একটা করে সিম্বল পাঠানো হবে এম পসিবল সিগন্যালস এর মধ্যে। এম পসিবল সিগন্যালস এর মধ্যে যে কোনো একটা সিগন্যাল পাঠাবে প্রত্যেকটা বিট ইন্টারভাল। In almost all application, m equal to 2 to the power m. m টা কিভাবে ডিটারমাইন করে, m equal to 2 to the power n. n টা হচ্ছে এখানে বিটস, নাম্বার অফ বিটস। তার মানে তুমি যতগুলা বিটস ইউজ করবা একটা ইনফরমেশন পাঠানোর জন্য, তার উপর ডিপেন্ড করছে তোমার কতগুলা সিগন্যাল তুমি পাঠাতে পারবে। ধরো তুমি যদি 3টা বিট ইউজ করো, তাহলে তুমি 8টা সিগন্যাল পাঠাতে পারবে। 3টা বিট দিয়ে 8টা কম্বিনেশন করা সম্ভব। দ্যাটস ওয়াই তুমি 3টা বিট দিয়ে কিন্তু 8টা সিগন্যাল পাঠানো সম্ভব। তাহলে m equal to 2 to the power, সেক্ষেত্রে তোমার 3টা বিটের জন্য 2 to the power 3 হবে। আর সিগন্যালিং ইন্টারভাল কি হবে, সিগন্যালিং ইন্টারভাল equal to ntb হবে। n হচ্ছে নাম্বার অফ বিটস, বিট ইনটু বিট ইন্টারভাল, ঠিক আছে? বিট ইনটু বিট ইন্টারভাল, তার মানে এখানে যদি নাম্বার অফ বিটস আমার 3 হয়, 3 ইনটু প্রতিটা বিটের জন্য যে ইন্টারভাল বা ডিউরেশন, প্রত্যেক বিটের জন্য ডিউরেশন যদি 1 সেকেন্ড হয়, তাহলে 3টা বিটের জন্য ডিউরেশন হবে 3 সেকেন্ড। তার মানে আমার একটা সিগন্যালের ইন্টারভ্যাল হচ্ছে 3 সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমার একটা সিগন্যাল পাঠাতে 3 সেকেন্ড করে তাহলে সময় লাগবে, প্রত্যেকটা বিট যদি 1 সেকেন্ড হয়। তো এম হচ্ছে আমি যতগুলা বিট ইউজ করছি তার উপর ডিপেন্ড করছে কতগুলা সিগন্যাল আমি পাঠাতে পারবো, এবং প্রত্যেকটা সিগন্যালের ইন্টারভ্যাল ইকুয়াল টু এনটিবি, ঠিক আছে? এন হচ্ছে একটা ইন্টিজার, যে কোনো ইন্টিজার হতে পারে, 2 3 4 5 যা খুশি, ঠিক আছে?
ইচ অফ দ্য এম সিগন্যালস ইজ কল্ড সিম্বল। প্রত্যেকটা সিগন্যালকে একটা করে সিম্বল বলি। যেমন আগে আমরা বাইনারিতে দুইটা সিম্বল ইউজ করছিলাম 1 and 0, ঠিক একইভাবে এখানে আমরা এম সিগন্যালস ইউজ করতে পারি। এমটা সিগন্যাল প্রত্যেকটাকে এক একটা করে সিম্বল বলে, ঠিক আছে? যেমন 110 বা 100, এই প্রত্যেকটাই কিন্তু এক একটা সিম্বল যদি আমরা 3 বিটস চিন্তা করি। These signals are generated by changing the amplitude. এই সিগন্যালস গুলো জেনারেটেড হতে পারে কিভাবে? অ্যামপ্লিটিউড চেঞ্জ করে বা ফেজ বা ফ্রিকোয়েন্সি মানে মডুলেশনের কথা বলা হচ্ছে। যে সিম্বল গুলা জেনারেট করতে পারি আমরা, সিগন্যাল গুলা মানে সিগন্যাল মানে ট্রান্সমিটেড সিগন্যালের কথা বলা হচ্ছে। ট্রান্সমিটেড সিগন্যালটা আমরা জেনারেট করতে পারি মডুলেশন করে। কি মডুলেশন? বাই চেঞ্জিং দ্য অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি অর ফেজ অর কম্বাইন্ড ফর্ম। এই যে কোনো একটা পদ্ধতিতে আমরা এটাকে জেনারেট করতে পারি, ঠিক আছে? এন্ড কম্বাইন্ড ফর্ম অফ আ ক্যারিয়ার ইন এম ডিসক্রিট স্টেপ। এমটা ডিসক্রিট স্টেপে আমরা এমটা সিম্বল যেহেতু এম সংখ্যক, তাহলে আমার কম্বিনেশন বানাতে হবে ক্যারিয়ার দিয়ে, ঠিক আছে? ক্যারিয়ার একটাও হতে পারে, দুইটাও হতে পারে, এম সংখ্যকও হতে পারে, ঠিক আছে? তো আমরা বি ডিফারেন্ট কম্বিনেশন অফ দ্য ক্যারিয়ার দিয়ে এম সংখ্যক আমাকে মডুলেটেড সিগন্যাল জেনারেট করে নিতে হবে এই ক্ষেত্রে, ঠিক আছে? যদি আমি এম সংখ্যক সিম্বল কনসিডার করি, এমটা আমাকে মডুলেটেড সিগন্যাল বানাতে হবে। কি মডুলেট করতে হবে? অ্যামপ্লিটিউড অথবা ফেজ অথবা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তো এটাকে বলছে আমার এমআরই মডুলেশন। এটাকে বলছি আমি এমআরই মডুলেশন। ওকে, তো এমআরই মডুলেটেড সিগন্যালকে, যেমন ওখানে আমরা বিপিএস কে বিএস কে বলছিলাম, এমআরই মডুলেশনের জন্য দিস ইজ টার্মড অ্যাজ এমএসকে, এমপিএসকে, এমএসকে, ঠিক আছে? এমএফএসকে, এম কোয়াম, আমরা যেমন আগে কোয়াম পড়েছি, এম কোয়াম। কোয়ামও কিন্তু এক ধরনের এই ধরনের তোমার এমআরই মডুলেশন, ঠিক আছে? তো এইভাবে এই হচ্ছে তোমার এমআরই মডুলেশন স্কিম, যেটা এইভাবে কাজ করে। তো আমরা কনস্টিলেশন ডায়াগ্রামটা একটু দেখি। কনস্টিলেশন ডায়াগ্রাম বলতে কি বোঝায়? এমআরই মডুলেশনের জন্য এই ধরনের এই ডায়াগ্রামটা ইউজ হয় সিগন্যালকে রিপ্রেজেন্ট করার জন্য, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য, ঠিক আছে? আমি তোমাদের একটু অ্যাটেন্ডেন্স শিটটা আগে পোস্ট করে নিই, তারপর আবার কন্টিনিউ করছি। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু অ্যাটেন্ডেন্স রেসপন্স করে দাও, ঠিক আছে? আচ্ছা, তো এখানে ছিলাম কনস্টিলেশন ডায়াগ্রাম, ঠিক আছে? কনস্টিলেশন ডায়াগ্রামটা হচ্ছে এমআরই মডুলেশনকে গ্রাফিক্যালি যদি তুমি সিগন্যাল গুলাকে দেখাতে চাও প্লটে, যে প্লটের মধ্যে দেখানো হয়, যে 2 ডাইমেনশনাল প্লটে আমরা দেখাতে পারি, এটাকে 2 ডাইমেনশনাল এক্স ওয়াই প্লেনে স্ক্যাটার ডায়াগ্রাম হিসেবে আমরা দেখাতে পারি, ঠিক আছে? কমপ্লেক্স ডোমেনে আমরা এটা দেখাতে পারি। এটাকে বলে তোমার কনস্টিলেশন ডায়াগ্রাম। কনস্টিলেশন ডায়াগ্রামে দুইটা জিনিস রিপ্রেজেন্ট করা হয় মূলত, যে সিগন্যালের অ্যামপ্লিটিউড এবং অ্যাঙ্গেল, ঠিক আছে? সিগন্যালের অ্যামপ্লিটিউড এবং অ্যাঙ্গেল দুইটাই দেখানো হয়। কনস্টিলেশন ডায়াগ্রামটা কি তাহলে? A constellation diagram is a representation of a signal modulated by a digital modulation, ঠিক আছে? ডিজিটাল মডুলেশন স্কিমে যে সিগন্যাল গুলা পাই আমরা, মডুলেটেড সিগন্যাল, সেগুলাকে রিপ্রেজেন্ট করার একটা ডায়াগ্রাম। তো such as the quadrature amplitude modulation or phase shifting, এই ধরনের মডুলেশন স্কিম গুলাকে, যে আমরা সিগন্যাল গুলাকে পাই মডুলেটেড সিগন্যাল, সেগুলাকে রিপ্রেজেন্ট করা যায়। এটা কি করে? It displays the signal as a 2-dimensional XY planar scatter diagram in the complex plane. সিগন্যালটাকে 2-dimensional XY তোমার কমপ্লেক্স প্ল্যানে সে রিপ্রেজেন্ট করে at symbol স্যাম্পলিং ইনস্ট্যান্ট। প্রত্যেকটা সিম্বলের স্যাম্পলিং ইনস্ট্যান্টে, মানে প্রত্যেকটা সিম্বল যদি তোমার ধরো n সংখ্যক সিম্বল থাকলে n সংখ্যক স্যাম্পলিং ইনস্ট্যান্টে তোমার এখানে প্রত্যেকটা সিগন্যালকে দেখাবে। যেমন ধরো 4টা যদি হয় সিগন্যাল, এরকম 4টা প্লট দেখা, 4টা ডট হিসেবে তোমার এটার পজিশনটা দেখাচ্ছে, ঠিক আছে? তো 4টা সিগন্যাল ধরো এমআরই সিগন্যাল যদি m = 4 হয়, তাহলে এখানে তোমার 4টা সিগন্যাল সে দেখাবে। The angle of a point measured
counterclockwise from the horizontal axis represent the phase shift of the carrier wave from a reference phase. কি বলেছে অ্যাঙ্গেল, ধরো এখানে চারটা, এটা ধরো কিউপিএসকে, কিউপিএসকে মানে কি কোয়াড্রেটিক বা 4 পিএসকে, কিউপিএস হচ্ছে 4 পিএসকে, চারটা সিম্বলস হতে পারে, ঠিক আছে। এখানে m ইকুয়াল টু কত, তাহলে m ইকুয়াল টু 4, এমআরই সিগন্যালের জন্য এমপিএস কে যদি বলি m এর মান হচ্ছে এখানে 4, তাহলে m সংখ্যক আমার সিগন্যাল বা সিম্বল এখানে আছে, তাই না? তো m সংখ্যক যদি হয় তাহলে 4 হয়, তাহলে আমার এখানে বিটস কত বলো তো? 4 যদি হয় নাম্বার অফ সিম্বলস, তাহলে বিট কতগুলো হবে? m equal to 2 to the power n, m equal to যদি 2 to the power n হয়, তাহলে n equal to এখানে কত হওয়ার কথা? এখানে m equal to দেওয়া আছে 4, m equal to 4, তাহলে n equal to কত? কেউ বলতে পারবে? এত ইজি জিনিসটা না পারলে তো হলো না। 2 হ্যাঁ 2, ঠিক আছে। তাহলে n equal to 2 হবে, তাই না? তাহলে নাম্বার অফ বিটস এখানে আমার 2 হওয়ার কথা। যদি চারটা সিগন্যাল বা সিম্বলকে আমি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমার 2টা বিটস লাগবে। এখানে দেখো সিম্বল গুলাকে যখন ভ্যালু গুলা দেখানো হচ্ছে এখানে, এখানে দেখো প্রত্যেকটা সিম্বলের ভ্যালু এবং অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করছে। এখানে দেখো 2টা বিট দিয়ে এক একটা সিম্বলকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এখানে 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে। আর এখানে এই অ্যাঙ্গেলটা কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটা হচ্ছে রেফারেন্স, ঠিক আছে। এটা হচ্ছে 0, এই ডান দিকে যে অ্যারোটা এটা হচ্ছে 0, তাহলে এখান থেকে তোমার এন্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা মেজার করা, ঠিক আছে। এন্টি ক্লকওয়াইজ হলে এটা কত, এটা ধরো 45 ডিগ্রিতে প্রায়, তাই না? এই সিগন্যালটা কত ডিগ্রিতে হবে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আবার এটা 90 ডিগ্রির উপরে, তাই না? 180 থেকে কম আছে। এভাবে করে প্রত্যেকটা সিগন্যালের ভ্যালু এবং অ্যামপ্লিটিউড, কিন্তু অ্যামপ্লিটিউড এন্ড অ্যাঙ্গেলটা বোঝানো হচ্ছে। অ্যামপ্লিটিউডটা রিপ্রেজেন্ট করছে এই যে আমি লাইনটা আঁকলাম, ঠিক আছে, এটা হচ্ছে এর অ্যামপ্লিটিউড। যে ডট পয়েন্টটা দেখানো হচ্ছে সেই পয়েন্টটাতে যে অ্যামপ্লিটিউডটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে এই 0 পয়েন্ট থেকে এই যে লাইনটা লাল রেড যে লাইনটা আমি ড্র করলাম, এটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড, ঠিক আছে। আবার এটার জন্য এটা অ্যামপ্লিটিউড, এটার জন্য এটা অ্যামপ্লিটিউড, ঠিক আছে। ডট থেকে তোমার ওইটার ডিসটেন্সটা হচ্ছে সেন্টার পয়েন্টের ডিসটেন্সটা হচ্ছে এটার অ্যামপ্লিটিউড। আর অ্যাঙ্গেল কোনটা? অ্যাঙ্গেল হচ্ছে এই যে মাঝখানে এটা তোমার এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে এটার জন্য, আর এই পুরাটা অ্যাঙ্গেল হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, যেহেতু এটা রেফারেন্স পয়েন্ট, এটা রেফারেন্স, তাই এটা থেকে এই পর্যন্ত হচ্ছে এটার জন্য সেকেন্ড এই সিগন্যালটার জন্য অ্যাঙ্গেল, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটার অ্যাঙ্গেল এবং অ্যামপ্লিটিউডকে এখানে রিপ্রেজেন্ট করা হয়। এই ডায়াগ্রামটার মাধ্যমে বোঝা যায় যে অ্যাঙ্গেল কত এবং সিগন্যালটার অ্যামপ্লিটিউড কত। এখানে এই কথাটাই বলা হচ্ছে the angle at a point measured counterclockwise from the horizontal axis represents the phase shift of the carrier from the reference phase. এবং এই অ্যাঙ্গেলটা কি আসলে? তোমার অ্যাঙ্গেলটা হচ্ছে ক্যারিয়ারের ফেজ শিফট, ক্যারিয়ার ওয়েভটার জন্য তোমার ফেজ শিফটটা রিপ্রেজেন্ট করছে এই অ্যাঙ্গেলটা। ধরো এখানে যদি আমি বলি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এটা, তাহলে তার মানে কি ক্যারিয়ারের ফেজ শিফটিং হয়েছে এখানে 45 ডিগ্রি, ঠিক আছে। আর এটার জন্য কত ডিগ্রির মতো বলো? 90 এর সাথে আরো 45 অ্যাড করো, 45 ডিগ্রি, 135 রাইট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সেই ফেজ শিফট। আর এখানে 275 এর মতো, রাইট নাকি আরো কম? আর এখানে তোমার আচ্ছা যাই হোক, তোমার 45 45 করে অ্যাড করে হিসাব করে নাও। এত এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে, এখানে দেওয়া আছে 0 45 90 135 225 এরকম, ঠিক আছে। এটা মনে হয় 225, রাইট, এটা 225 এর মতো আছে। তারপরে আছে 270, এটা মনে হয় 270, রাইট। এরকম অ্যাঙ্গেল গুলো যেমন এই ধরনের ভাগ করা হচ্ছে, 45 45 করে যদি ভাগ করো এরকম করে তুমি বসাতে পারো পয়েন্টস গুলো। ফেজ শিফটিংটা তোমার 45 ডিগ্রি করে এখানে ডিফারেন্স। আরো যদি সিগন্যাল বেশি হয় তাহলে 45 ডিগ্রিতে হবে না, আরো বেশি সিগন্যাল, আরো বেশি
তোমার অ্যাঙ্গেল আরো কমাতে হবে, তাই না? ফেজ ডিফারেন্সটা আরো কমাতে হবে। তো এটা নাম্বার অফ সিম্বলস এর উপর ডিপেন্ড করছে। 8টা সিম্বল ইউজ করলে এরকম 8টা ফেজ শিফট তুমি চিন্তা করতে পারো। ঠিক আছে, 8টা ভাগে তোমার তোমার কি বলবো, তোমার এই পুরা অ্যাঙ্গেলটাকে তোমার ডিভাইড করে নিতে হবে। ঠিক আছে, 8টা ভাগে। আর যদি তুমি 16টা বলো যে আমার 16টা সিম্বল আছে, তাহলে 16টাই ভাগে ডিভাইড করতে হবে। ঠিক আছে, যতগুলা সিম্বল ততগুলা তোমার অ্যাঙ্গেল বা ফেজ শিফট থাকতে হবে। তাহলে এই ফেজ শিফটটা, এই অ্যাঙ্গেলটা ডিটারমাইন করা হচ্ছে ফেজ শিফট অফ দ্য ক্যারিয়ার। আর ডিস্টেন্স অফ আ পয়েন্ট ফ্রম দ্য অরিজিন, যেটা আমি দেখালাম যে সেন্টার পয়েন্ট থেকে ডিস্টেন্সটা, ইট ইজ দ্য মেজার অফ দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য সিগন্যাল। ঠিক আছে, অ্যামপ্লিটিউড অফ দ্য সিগন্যাল। তাহলে এই যে এখান থেকে সেন্টার পয়েন্ট থেকে যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড। ইন দ্য অ্যাবাভ ডায়াগ্রাম, অ্যাবাভ বলতেছি অ্যাবাভ না, বিলো ডায়াগ্রাম, 8 PSK shows information is transmitted as one of the 8 symbols, each representing 3 bits of data. Each symbol is encoded as a different phase shift of the carrier sine wave atom. এখানে যেমন 8 PSK এর কথা বলেছে, তার মানে এটার কথা বলছে। এই ডায়াগ্রামটাতে দেখো 8টা সিম্বল, 8টা সিম্বল, it can be represented by 3 bits of data, 3 bits of data, 8টা সিম্বল যেহেতু 3 bits of data, প্রত্যেকটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি ভাগ করে দেই, তাহলে 8টা সিম্বলকে এখানে দেখানো সম্ভব। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল গুলা কত? এই অ্যাঙ্গেল গুলা হচ্ছে তোমার ফেজ শিফট অফ দ্য ক্যারিয়ার। ঠিক আছে, পিএসকে তে যেটা ফেজ শিফট লাগে না, পিএসকে তে কি ক্যারিয়ারে ফেজ শিফটিং হয়, রাইট? যেমন আমরা দুইটা সিম্বলের জন্য কি করেছি, 0 ডিগ্রি আর 180 ডিগ্রি করেছি, তাতেই হয়ে গেছে। কিন্তু এখানে যখন আমি 8 PSK বলবো, তখন আমার অনেকগুলো ফেজ শিফটিং লাগবে, 0, 45, 90 ডিগ্রি, 135, এরকম 8টা ফেজ শিফট আমরা দেখাতে পারি। ওকে, বুঝা গেছে? What is constellation diagram, what is Emery modulation, and how it is represented? ঠিক আছে, এখানে দেখো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। বিপিএসকে এর জন্য যেমন এমন, এটা ছিল 0 ডিগ্রিতে একটা, 180 ডিগ্রিতে একটা, এখানে একটা 180 ডিগ্রিতে, এখানে একটা 0 ডিগ্রি। এখানে 4টা সিম্বল, তাই 4টা অ্যাঙ্গেলে ভাগ করে দেওয়া যায়। অথবা এই যে এখানে এই পয়েন্টেও কিন্তু দিতে পারবা, এসব পয়েন্টেও দিতে পারবা, তাহলে 4টা বসানো যাবে। 0, 90 ডিগ্রি, 180 ডিগ্রি এভাবে করেও বসানো যাবে। এই যে এখানে যেমন বসিয়েছে, এখানে যেমন একদম 0 ডিগ্রিতে বসিয়ে দিচ্ছে, 90 ডিগ্রিতে বসিয়ে দিয়েছে, 180 তে বসিয়ে দিয়েছে, 275 এ বসিয়ে দিয়েছে, এভাবে করে বসানো যাবে 270। আচ্ছা, তো এটা আশা করি বুঝতে পারছো তোমরা নাকি? তাহলে আমি নেক্সট এটাতে, আচ্ছা তোমাদের তো ক্লাস টাইম শেষ? Yes, ma'am. আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দিয়ে তাহলে কুইট করো। আল্লাহ হাফেজ।